হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা তুমি, ও গঙ্গা কৃষ্ণ দুয়ারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতা চলো দেখে মানবতার পতন দেখে, নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ দুয়ারে তুমি বইছো কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? গঙ্গা বইছো কেন? ও গঙ্গা বইছো কেন? আরে ওই নিশি, বলি ওই গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অসভ্য মেয়েগুলোর দিকে তাকিয়ে কি দেখছিস? আরে আয় আয় তাড়াতাড়ি আমার কাছে আয়। বল, কি বলবি দিদি, তাড়াতাড়ি বল। এই নে ধর টাকাগুলো ধর, আর টাকা? এবার একটা নৌকা তুই বুক কর। চল ওই গঙ্গার মাঝে আমরা দুজনে বেরিয়ে আসি। আরে জামাই বাবু তো এখনো ফেরেইনি। কোথায় গেছে? আরে জামাই বাবু বাজারে গেছেন দেশের বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, আর আর তোর জন্য কিনতে গেছে শাড়ি, শাখা, লোহার, সিঁদুর। কি বললি? ওই দেশের বাড়ি যাব বলে ওই সব বাজে নোংরা জিনিসগুলো আমাকে পড়তে হবে? শাখা, সিঁদুর, আলতা, শাড়ি, নোয়া পরে কলা বউ সেজে ওই দেশের বাড়িতে শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য আমার জন্ম হয়নি। মেয়ে হয়ে তো তুই জন্মেছিস রে দিদি। কেন মেয়ে হয়ে জন্মেছি বলে কি ওই মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তাই বলে জামাই বাবুর কোনো কথা তুই শুনবি না? গ্রামের লোকের কাছে, মায়ের কাছে জামাই বাবু মুখ দেখাবে কি করে? শুধু জামাই বাবু আর জামাই বাবু। তোকে না কতবার বলেছি ওই জামাই বাবু শব্দটা এই দেশ থেকে উঠে গেছে। আরে ভাস্করকে তুই ভাস্কর দা বলে ডাকবি, কারণ ওই জামাই বাবু শব্দটা আমি কিন্তু একদম সহ্য করতে পারি না। কিন্তু তোদের সমাজে উঠে যাওয়া, হারিয়ে যাওয়া শব্দগুলো উচ্চারণ করতে যে আমার বেশি ভালো লাগে রে দিদি। কি বললি নিশি? আমার ভাবতে ভালো লাগে আমার মায়ের কথা। যে মা স্বর্গে গেছেন, তবু তার তৈল চিত্রে হাসি মাখা মুখখানা, তার সিঁথির সিঁদুর রাঙানো সিঁথি, মাথার উপর ঘোমটা, কপালে সিঁদুরের টিপ। ও সেই জন্যই বুঝি সকাল আর সন্ধ্যে ওই মায়ের ছবির সামনে দাঁড়িয়ে ঠক 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 করে প্রণাম করিস। তোর যখন ছেলে হবে সেও তোকে প্রণাম করবে দিদি। ছেলে হবে আমার? মোটেই না। দিদি শাখা, সিঁদুর, লোহা উঠিয়ে দেওয়ার মতো তোরা কি এ যুগের আধুনিকা মেয়েরা মা হওয়াটা উঠিয়ে দিবি? কেন রে দিদি? সন্তানকে কোলে নিলে বুঝি তোর এই পোশাক আশাকের ভাঁজ নষ্ট হয়ে যাবে? তাছাড়া অনেক কিছু ব্যাপার আছে যা তুই বুঝবি না। আমি কিন্তু একটা জিনিস বুঝি রে দিদি। আরে কি বুঝিস রে ইডিয়েট? সিঁদুর পরা বঙ্গ নারী, পরে শাখা ডুয়েল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান, লজ্জা মাখা ঘুমটা তুলে মা বলে ডাকলে পরে প্রাণ করে আনচান। এই চোর মেরে না তোর। আমি আধুনিকা, আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শিখেছি। আমি শিখেছি কিভাবে এই যৌবনটাকে ধরে রাখতে হয়। আর এই কথাটা তুই তোর আদর্শ গুরুদেব ওই কেউ মার্কা ভাস্কর ব্যানার্জিকে বলে দিস। দিদি রে, আরে জামাই বাবুকে তো বলবোই, তার আগে এই ধারে কাছে বসে থাকাই
ভদ্র মহিলাদের বলছি, আপনারা তো টিভি সিরিয়ালে সিনেমার পর্দায় অনেক নায়িকা দেখেছেন, কিন্তু কিন্তু আমার দিদির মতো সিঁদুর শাখা শাড়ি না পরা বিবাহিতা নায়িকা কি কখনো? না 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 না। স্টুপিড কথাকার, দাদাকে বলে তোকে যদি চপ্পল পেটা করতে না পারি তাহলে আমার সঙ্গীতার নামটাই মুছে যাবে। নামটাই নাই সঙ্গীতা। আমি যেগুলো সঙ্গে করে নিয়ে এসেছি সেগুলো পরে শ্বশুর বাড়ি গেলে তোমার আধুনিক শিক্ষার সঙ্গটা মুছে গিয়ে তুমি যে একেবারে পবিত্র গীতা হয়ে উঠবে। শোনো, আমি তোমার সঙ্গে এই গ্রামের বাড়িতে যাব না। না সঙ্গীতা, না না গেলে গায়ের কাছে মায়ের কাছে আমার সম্মানটা আমি রাখবো কি করে? ভাইটা যখন মামার বাড়িতে থেকে লেখাপড়া করছিল, মা গিয়েছিলেন তীর্থে, ঠিক সেই সময় তোমার দাদা অজিত বাবু আমার সঙ্গে তোমার জোর করে বিয়ে দেন। মা তীর্থ করে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন। তুমি এই দেখো মা কাপা কাপা হাতে চিঠিতে লিখেছেন, খোকা তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু এখন আমি মৃত্যু শয্যায়। তুই বৌমাকে নিয়ে আমাকে শেষ দেখা দেখে যা বাবা, আমাকে শেষ দেখা দেখে যা। দেখো না সঙ্গীতা, তুমি দেখো, তুমি নিজে চিঠিটা পড়ে দেখো। না, ওই সব গায়া বুড়ি চিঠি আমি কিছুতেই পড়ব না। তুমি আমার মায়ের হাতে লেখা শেষ চিঠিটাকে তুমি এমনি করে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। আচ্ছা সঙ্গীতা, তুমি কি মায়ের গর্ভে জন্মাওনি? তুমি কি তোমার গর্ভধারিণীকে মা বলে ডাকো না? আমি হলাম এই যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ে শাখা সিঁদুরে অ্যালার্জি, তাকে আমি মেয়ে বলে মনেই করি না। তুমি মনে না করলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার পাড়া প্রতিবেশী তো মনে করে। আর ওই শাখা সিঁদুর শাড়ি পরলে আমাদের ওই বিউটি কন্টেস্টে আমি কি হব জানো কি? জিরো জিরো। সঙ্গীতা, বলি বউকে শাখা সিঁদুর পরানো এই যে হিরো, একবার ওই পিছন ফিরে তাকাও তো। 2 বছর আগে ওই উপন্যাসের পাণ্ডুলিপি হাতে করে মানুষের দরজায় দরজায় করে ঘুরে বেড়াতে। আমি করে ঘুরে বেড়াতাম। তোমার দাদা অজিত বাবু অনুগ্রহ করে আমার প্রথম লেখা উপন্যাসটা না ছাপলে আজ হয়তো আমি লেখকই হতে পারতাম না। কিন্তু আমি তো তার জন্য তোমাকে বিয়ে করে তার অনেক মূল্য চুকিয়েছি সঙ্গীতা। অথচ তোমার দাদা আমাকে বিয়ের আগে আমার মায়ের অনুমতিটা নেবার পর্যন্ত সুযোগ দেননি। সেই জন্যই বুঝি আমাকে শাখা সিঁদুর শাড়ি পরিয়ে আমার দাদার সোসাইটিকে ছোট করতে চাইছো? না সঙ্গীতা, না। আমি যে আমার গ্রামের মানুষগুলোর কাছে আমি যে নিজেকে অপমানিত করতে চাই না। আর তাছাড়া আমার বাবা কবেই তো নিরুদ্দেশ হয়ে গেছেন, তবুও এখনো আমার মা শাখা পড়েন, সিঁদুর পড়েন, নোয়া পড়েন। পাড়ার কাকিমা জেঠিমারা এখনো যে আমার মায়ের পায়ে আলতার পরিয়ে দেন, সেই মায়ের কাছে, সেই গায়ের কাছে আমি শাখা সিঁদুর শাড়ি না পরা বউকে নিয়ে গিয়ে কি করে দাঁড়াবো তুমি বলতে পারো? আমি যে তোমার স্বামী। আমি কিন্তু স্বামী মানি, কিন্তু ওই সিঁদুর ফিদুর আমি মানি না, বুঝেছো? আরে শোনো না, চিরকালের জন্য তো নয়, মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো আমি দেখো, তুমি দেখো, এই দেখো আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি।
তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, শাখা সিঁদুর আলতা নিয়ে এসেছি। তুমি এই কৌটাটা খুলে দেখো, এর ভেতরে আছে কি সুন্দর সুবাসিত সিঁদুর। ইস, সিঁদুর কৌটোটা কি সুন্দর, কি দারুণ সেন্ট। আর এই সিঁদুরটা পরে আমি হয়ে যাবে একেবারে শোনো ভাস্কর, আজ তুমি কিন্তু আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছ। আমার ভাই নিশিতকে হাত করে তুমি আমাকে অপমান করেছ, তাই সেই অপমানের আমি প্রতিশোধ দিয়ে গেলাম। এই সিঁদুর কৌটো সিঁদুর সমেত আমি এই পিচ রাস্তায় ফেলে দিয়ে আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওই ব্যভিচারিণী রমণের নাম ধরে আর আমি ডাকবো না। ওই আধুনিকা স্বেচ্ছাচারী মহিলার নাম আমি আমার হৃদয়ের প্রতিটি পাতা থেকে মুছে ফেললাম। কিন্তু কাল সকালে আমি কোন মুখ নিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? আমার মা যখন জিজ্ঞাসা করবেন, খোকা তুই একা এলি, বৌমা এলো না, তখন আমি কি উত্তর দেব? মাঝে বড় কষ্ট পাবে। তিনি যে হার্টের রোগী, হয়তো হার্ট ফেলে করে না। মুরব্বীর মুখে শুধু টুবড়িবাজি, পাজি লজ্জার কোথাকার বিনি পয়সা আবার মধু খেতে আছে। তোমাকে বলে কিনা ওকে যেমন ভালোবাসে ময়নাকেও ঠিক তেমনি ভালোবাসে, একেবারে সমান সমান ওজনে করা। হ্যাঁ আমি এই সালা, তাহলে শোন, আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না ভালোবাসার মতো পাশে গলন, ভালোবাসার মতো পাশে গলন, মধুকে উড়ে যাওয়ার নেশা। আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না। ও বাবু, শোনো নটি বিনোদিনীর লেখা গান এই পবিত্র গঙ্গা তীরে কে গাইল? ও ওই মাতাল মেয়েটা। এই যে শোনো বাবু, আমার ঘরে গেলে লাগবে 1000, আর বাইরে নিয়ে গেলে দুদিনে লাগবে 2000 টাকা। বাইরে নিয়ে গেলে কি বাবু, বেজায় হচ্ছে নাকি? তা আমার একটু বেশি দর বাবু। আসলে ভালো মাল কিনতে গেলে ভালো টাকা তো লাগবেই। সিগারেট তো তাদের ফুরিয়ে গেল। ও বাবু, একটা সিগারেট দেবে? সিগারেট? আমি তো সিগারেট খাই না। আরে মাল খাও তো, মাল। এই মলজা মালদার আত্মী হয়ে মাল কথার মানে বোঝে না। আরে বাবা, মাল মানে মেয়ে মানুষ, আর মাল মানে মদ, বুঝতে পেরেছ? তুমি ভদ্রভাবে কথা বলো। সেই তখন থেকে কি সব উল্টো পাল্টা বলে চলেছ? আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম গঙ্গা। গঙ্গা? राम तेरी गंगा मैं हो गई, पपियों के पाप धोते धोते। ओ राम तेरी गंगा मैं हो गई, पपियों के पाप धोते धोते। हरे हरे गंगे
মৌচাক গো মৌচাক। ও বাবু, তা মধু খেতে যাবে নাকি এই গঙ্গামণির ঘরে? আজ রাতে তোমাকেই যেতে হবে আমার ঘরে। তোমার ঘরে? কাল সকালে আমার সঙ্গে তোমাকে যেতে হবে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি? যেখানে আমার মৃত্যু পথযাত্রিনী মা আছেন। আমার সঙ্গে তোমাকে যেতে হবে মাত্র দুদিনের জন্য। এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। আমার মায়ের প্রাণ, আমার গায়ের সম্মান, আর লেখক এই হতভাগ্য ভাস্কর ব্যানার্জির মানটাকে রক্ষার জন্য আজ যে দুর্ঘটনাটা ঘটে গেল। আজ থেকে দুদিনের জন্য তোমার নাম হবে সঙ্গীতা। সঙ্গীতা? হ্যাঁ হ্যাঁ, সঙ্গীতা। আমার মা দুদিনের জন্য হবে তোমার শাশুড়ি। শাশুড়ি? আর আমার ভাই অমর হবে তোমার দেবর। আর একটা কথা, তোমরা কিন্তু তিন ভাই। ভাইয়ের নাম অজিত মুখার্জি, মেজ ভাইয়ের নাম নিশীথ মুখার্জি, ছোট ভাইয়ের নাম সুমিত মুখার্জি। বলছিলাম কি, আমার শাশুড়ি ঠাকুর বেঁচে আছে নাকি? না, আমার বাবা আজ থেকে 10 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। ও বাবু, বলছিলাম তুমি কি গো বাবু? হ্যাঁ, একটু আগে তুমি তো আমাকে শিখিয়ে দিলে আমার নাম সঙ্গীতা। হ্যাঁ, সঙ্গীতা। বাবু, এখন বুঝতে পেরেছি। এখন মানে অনেক খাটুনি, অনেক কাজ। ওই 1000 টাকায় সালা হবে না বাবু, আরো 200 টাকা বেশি লাগবে। আরে বাবা, ঠিক আছে, দেব দেব। দুদিনের জন্য তোমাকে আমি 2000 টাকা দেব। আরে সালা, আজ সকালে কার মুখ থেকে মুখ ধরেছিলাম মাইরি। না না, ওই ভাষা নয়। তোমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তোমাকে ভদ্রভাবে সাজতে হবে, ভদ্রভাবে চলাফেরা করতে হবে। আমার গায়ের বাড়ির লোকেরা যেন বুঝতে না পারে তুমি আমার ভাড়া করা বউ। আমি তোমার ভাড়া করা বউ, আর তুমি আমার ধার করা। সঙ্গীতা, ও মাই সুইট সিস্টার, হ্যাঁ তুই যা বলছিস হ্যাঁ সব সত্যি তো? আরে হ্যাঁ দাদা, হ্যাঁ সব সত্যি। আরে বাবা, আমাকে আর ভাইকে গঙ্গার ধারে দাঁড় করিয়ে রেখে বাজারে গেল ভাস্কর। কেন বাজারে কেন? আরে দেশের বাড়ির মাকে দেখতে যাবে বলে শাঁখা, সিঁদুর, নোয়া, শাড়ি কিনতে। তারপর 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 আমায় বলে কিনা, সঙ্গীতা তোমাকে এই পোশাকটা ছেড়ে শাঁখা, সিঁদুর, শাড়ি পরে কয়েকদিনের জন্য তোমাকে দেশের বাড়ি যেতে হবে মাকে দেখতে। আর সেই কথাটা শুনেই না আমার মাথায় একেবারে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আর আমি ওকে অপমান করে ওর সিঁদুর কৌটোটা ওই পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে এলাম। আপনি অজিত মুখার্জির বোন হিসাবে তুই যা করেছিস ঠিক করেছিস। হ্যাঁ, তুই মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে নে। ভাস্কর ফিরলেই বাকি কথা হবে। আর ফিরে আসার মতো মুখ ভাস্করের নেই। আর তাতেও যদি ভাস্কর এই বাড়িতে ফিরে আসে, তাহলে জানবো ওর গায়ে মানুষের চামড়া নেই, গন্ডারের চামড়া গন্ডারে। বেচারা ভাস্কর আধুনিক সাহিত্য লিখে মোটামুটি নাম করেছিল,
কিন্তু পয়সার অভাবে ভালো জায়গা খুঁজে পাচ্ছ না। উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে এই পাবলিক সার্চের দুয়ারে দুয়ারে ফেফা করে ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক সেই সময় আমি টেক আপ করলাম, ওর উপন্যাস সভ্য লোক দেখে আমার একমাত্র বোন সঙ্গীতার সঙ্গে ওরে বিয়ে দিলাম। উপন্যাস ছাপলাম, ব্যবসা বাড়ল, আজকাল আদর্শ নিয়ে বড় কচকচি করছে। ওর সেই আদর্শের কথাটা একদম মুছিয়ে দিয়েছে। কাজটা কিন্তু দিদিমণি ভালো করেনি বড় বাবু। কি বললে পরন্দ? আজ সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাটে সিঁদুর কৌটো পিস রাস্তায় ফেলে দে। দিদিমণি বড় অন্যায় করেছে বড় বাবু। এই বিখ্যাত পাবলিক সার্চ অজিত মুখার্জির বোন সঙ্গীতা যা করেছে ঠিক করেছে। নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল উপন্যাসের সূচিপত্র মনে করেছ বড় বাবু? পরন্দ অতি মুনাফার লাভে একের পর এক পত্রিকা প্রকাশ করে এ দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ের তোমরা যে সর্বনাশ করেছ। তোমার মন সঙ্গীত সে আজ ব্যভিচারিণীর শিকার। বেকার বস্তু যুব সমাজ, সেই সঙ্গে মেয়েরাও সব শিক্ষা শিখে তুলে দেয়। শর্ট প্যান্ট পরে বম্বের ফিল্মের মতো ছবি দেখছে, যৌবনের লেখারে চমক দিচ্ছে। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ পরন্দ। তাতে কেমন ক্ষতি দাদা? মনুষ্য ভিগু তো একদিন অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর মুখে লাথি মেরে বিষ্ণুর ঘুম ভাঙিয়েছিল। সুমিত, তুই কি আজকাল কলেজে না গিয়ে এই পরান্দার টোলে সংস্কৃত শিখছিস? কলেজে না গেলেও সংস্কৃত আমি পরান্দার সঙ্গে শিখেছি। শিখেছি বঙ্গ সমাজী আসল। এই তাহলে যেমন পরান্দার কাছে দীক্ষাটা নিয়ে এনেছিস, এইবার শিক্ষাটাও নিয়ে নে। অপেক্ষার হাসি হাসছ দাদা ঠিকই, কিন্তু মনে রেখো তোমার ওই অঙ্গিনীবর সঙ্গীতাকে স্টপ করে জামাইবাবু সাহিত্যের সরোবরে যে চালাকির জাল তুমি পেতেছ, সেই জালে একটা মাছও বাঁধবে না দাদা। ওদের জ্ঞানী গুটির কোটো আরে কত নড়াবি। আমার একটা কথা শুনে রাখো বড় বাবু, যে মনকে আস্কারা দিয়ে দিন তাকে একদিন মাথায় তুলেছ, সেই মন তো আর অনেক স্বপ্ন দেখা মুখখানা একদিন পুরাবে পুরাবে পুরাবে। পরান্না, তুমি ঠিকই বলেছো। তোরা জেনে রাখ, ওই লেখক ভাস্কর ব্যানার্জিকে আমি সহজে ছাড়বো না। কেসটা কিন্তু অনেক দূর গড়াবে। দাদা, আমার কি মনে হচ্ছে জানো, দিদি সেনরে কোর্টও ফেলে দেখ ঘটনাকে কেন্দ্র করে ঘরে ঘরে একটা ক্যান্ডেল ছড়াবে। ভালোবেসে পেশে বাঁশরি ভালো পেশো না, পেশে পেশে বাঁশরি ভালো পেশো না, নইলে পেশো না গো সখী, নইলে পেশো না, নইলে পেশো না গো সখী, নইলে পেশো না। Krishna
তোমাকে আমি সভ্যতা শেখালাম, তুমি অসভ্যের মতো নাচ গান করছো। এই দেখো বাবু, অসভ্য করলে তো তুমি তো জানো এক রাতে কোনো মেয়ে কোনো স্বভাব পাল্টতে পারেন না। আচ্ছা সেটা তুমি বোঝো না কেন বলো তো বাবু? তোর বাপু তা তো ঠিকই, কিন্তু তোমাকে তো আমার বউ সাজিয়ে আমার গ্রামের বাড়িতে যেতে হবে। দেখো বাপু, ওসব বউ ফো হবার অভ্যাস আমার শালা নেই। আমি শালা খারাপ মেয়ে খারাপ পায় থাকি। বাবুরা দামি দামি মাল আনে আর আমি সেই মাল খাই। তারপর আর বাহাতে বাসি বেল ফুলের মালা জড়িয়ে একেবারে বুড়ো পাকিয়ে কোমর বেঁকিয়ে আমি ঠিক এমনি করে নাচতে নাচতে গাই, লেকে পেলে পেলে প্যার করকে বাবু বাবু হয়ে গেছে। বাবু বাবু তোমাকে আমি বললাম না ভোরবেলায় তাদের বিদেয় দেবার সময় আমি পা হাতে বুঝে নি কর করে লোট আর ডান হাতে পাশে বেলফুলের মালা জড়িয়ে লেসার ঘরে ওই লেকে পেলে পিলাপি আর যেটা গাইলাম ওইটাই তো গাই। গঙ্গা, মাত্র দুদিনের জন্য তুমি তোমার আগের জীবনটাকে ভুলে যাও। আমার গায়ের বাড়ি থেকে ফিরে এসে তুমি যেখানকার মেয়ে সেখানে গিয়ে যা খুশি তাই করবে, আমি দেখতে যাব না। বাবু আমার ভুল হয়ে গেছে বাবু, তুমি তো আমার স্বামী, বউকে ক্ষমা করে দাও। কি করে আমি বউকে ক্ষমা করে দেবো? বউ কি তার মাথায় ঘোমটা দিয়েছে? আমার ঘোমটা যে কখন পড়ে গেছে আমার খেয়ালই নেই। ও বাবু বাবু গো, আমার মাথায় ঘোমটাটা দিয়ে দাও না। ঠিক আছে আমি দিচ্ছি, কিন্তু এই শেষবারের মতো। এই খুব সুন্দর মানাচ্ছে বলো। হ্যাঁ মানাচ্ছে। কিন্তু আমি যে তোমার বউ সে কথা গায়ের লোক বিশ্বাস যাবে তো? হ্যাঁ ঠিকই তো বলেছো। আরে বাবা বলো না, তাই তো বিশ্বাস যাবে তো? সব কথাতেই তোমার বাবু এক মিনিট, কিন্তু একটু অপেক্ষা করুন। কিন্তু বলবে মাইকে একটু ডিস্টার্ব করছে। ঠিক আছে ঠিক আছে মাইক কোনো ডিস্টার্ব নেই। হ্যাঁ কিন্তু কোনো কিন্তু নয় বাবু, তোমার সব কথাতেই কিন্তু। আরে বাবা তুমি রাইটার না কোচো। তার মানে ঘরে তোমার সানন্দ পত্রিকাটা দেখোনি? তার মধ্যে লেখাটা তুমি পড়োনি? আচ্ছা তুমি কি লেখাপড়া জানো? আরে বাবু দেখো, ওই ১,৫০০ টাকা দিয়ে তুমি আমার কলজি কোষ্ঠীর ঠিকানা জেনে নেবে সেটা কিন্তু হবে না বাবু। হ্যাঁ বলে রাখলাম। গঙ্গা গঙ্গা না, এ মা গঙ্গা নয় বলো সঙ্গীতা। বাহ, ঠিক তো তুমি মনে রেখেছো। তাহলে শুনবে? আরে বাবা বাড়িতে আমার শাশুড়ি আছে, হ্যাঁ দেওর আছে, তার নাম অমিত মুখার্জি। আমাদের ৩ ভাই, মেজো ভাই নিশীথ, ছোট ভাই সুমিত, বড় ভাই অজিত মুখার্জি। কি হলো? আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে দেখছো কি? আরে যাস শালা, এ তো দেখছি ভাবের সমুদ্রে তলিয়ে গেছে। ওগো বাবা শুনছো? ভোর হয়ে এলো, মাকে দেখতে যাবে না? দেখো বাবু, ওই 2 দিনের জায়গায় যদি 3 দিন হয় আমার কিন্তু বেশি টাকা লাগবে বলে দিলাম। হ্যাঁ শোনো সঙ্গীতা, তুমি কিন্তু আমার গায়ের বাড়িতে গিয়ে ওইভাবে কোমর দুলিয়ে চলবে না। কেন গো লেখক বাবু, তুমি কি দেখতে পাওনি আমাদের চাইতে তোমাদের বাড়ির আধুনিক বইরা আমাদের চাইতে বেশি কোমর দুলিয়ে চলে? সেই অবক্ষয়ের বিরুদ্ধে আমি আজকের সমাজের বুকে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহনের গ্রাম বাংলাকে ফিরিয়ে আনতে চাই বাবু। আমি এই যুগের মানুষের মন থেকে বনটাকে তুলে ফেলে শোনাতে চাই তপবনের বেদন। চলো সঙ্গীতা, আমরা এবার স্টেশনের দিকে যাই। দাঁড়াও, যাও
মা বোনেরা, আমি আমার নকল শ্বশুর বাড়ি যাচ্ছি। আমাকে আসল বউ বলে মনে হচ্ছে তো? কি হলো, চলো। এই জাসালা, আসল কথাটা তো বলতে ভুলে গেছি। শুনছেন ওগো বৌদি মা বোনেরা, আমি আমার নকল শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে বলবো কেমন আছে আমার শাশুড়ি আর কেমন আছে আমার ছোট্ট ঠাকুরপো অমর। এই চলো স্টেশনের রেলগাড়িটা, মাই পা চলে ঘড়ির কাঁটা। স্টেশনের রেলগাড়িটা, মাই পা চলে ঘড়ির কাঁটা। পয়সা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। স্টেশনের রেলগাড়িটা, মাই পা চলে ঘড়ির কাঁটা। স্টেশনের রেলগাড়িটা, মাই পা চলে ঘড়ির কাঁটা। পয়সা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। না না, আজ আমি কারোর কথাই শুনবো না। তবে খেলতে যাওয়ার আগে বৌদিকে গিয়ে নতজানু হয়ে বলবো, বৌদি তুমি সাহস দাও দেবী, আমি যেন ম্যাচে হ্যাটট্রিক করতে পারি। এই রে, মাকে ঔষধটা দিয়ে আসতেই ভুলে গেছি। অবশ্যই দাদা বৌদি আজকে আসবে ভেবে মা অনেকটা আজকে সুস্থ হয়ে উঠেছে। তার উঠবো না সুস্থ হয়ে, তার উঠবো না। আজ আমার দিনটা কি বল দেখি অমর। ভাস্কর তার বউকে নিয়ে প্রথম গায়ের বাড়ি আসছে। তাই বলে আনন্দে একেবারে তুমি যেন ঘটি হারিয়ে ফেলো না মা। সে জ্ঞান আছে রে আমার অমর, সে জ্ঞান আছে। তাছাড়া রহমান ডাক্তার তো বলেছে যে হার্টের অসুখ বড়ই খারাপ অসুখ, এই ভালো এই মন্দ। আর তার আগে হারে অমর, তা বলতো আমার লেখা চিঠিটা ঠিক ডাক বাক্সে ফেলেছিলিস তো? কেন গো মা, তোমার কি আমার উপরে কোনো সন্দেহ হচ্ছে? না তা ঠিক নয়, তবে তবে চিঠিটা জানিস ঠিক সময় পেলে ভাস্কর আমার বৌমাকে নিয়ে কালই চলে আসতো। আজকাল পোস্ট অফিসে যা ছিঁড়ি, ওরা হয়তো চিঠিটা কালকেই পেয়েছে। কি হলো মা, চুপ করে তুমি আবার বসে বসে কি ভাবছো? আর যদি তোর বাবা থাকতো, মানুষটা তার ছেলে বউকে দেখে কত আনন্দ পেত। 10 বছর আগে, সেই 10 বছর আগে কোথায় যে গেল, আর সে ফিরল না। মা, আবার তুমি বাবার কথা ভেবে ভেবে বসে বসে কাঁদছো। তুমি না আমাকে একদিন বলেছিলে মা, তোর বাবা একদিন ঠিক ফিরে আসবে। হ্যাঁ, সেই আশাতেই তো সিঁথিতে সিঁদুর পড়ছি, হাতে পড়ছি নোহা। এই অবস্থায় মা কাঁদতে থাকলে হার্টের অসুখটা মায়ের অনেক বেড়ে যাবে। ডাক্তারবাবুর কথা মতো যেভাবেই হোক মাকে আমাকে সুস্থ রাখতেই হবে। আচ্ছা মা, বৌদি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না আমার বৌদিকে? দুজনকেই ভালোবাসবো সমান সমান। না 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 মা, না, সমান সমান বললে হবে না, আমাকে তোমাকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা বাসবো রে বাসবো। তার আগে বল দেখি বৌমা আমার দেখতে কেমন হবে? তোমার আসলে একটু মজা করি। কেমন আবার হবে মা? তোমার বৌমা হবে একেবারে কালো কুচকুচি পেটনির মতো। কখনো না। আমার বৌমার রং হবে দুধে আলতাই গোলা। মা গো মা। কে? ভাস্কর? হ্যাঁ, আমি তো কালই তোমার চিঠি পেয়েছি মা। তুমি এখন কেমন আছো মা বলো তো? আজ একটু ভালো আছি বাবা, আজ একটু ভালো আছি। কিন্তু আমি ভালো নেই রে দাদা। কেন রে পাগল, তোর আবার কি হয়েছে? মন খারাপ। কেন? তুমি একা এলে, বৌদিকে সঙ্গে করে নিয়ে এলে না কেন? আরে মানে তোর বৌদি না? ভাস্কর, মা? বড় লোকের মেয়ে বলে বৌমা এলো না বুঝি? পাড়া গায়ে পড়ে থাকা এই গরিব শাশুড়িটাকে তার দেখতেও ইচ্ছে করলো না। মা গো মা, তুমি অমন করছো কেন মা? আরে তোমার বৌমা তো এসেছে। এসেছে?
আরে ভাস্কর, বৌমা এখনো আসছে না কেন? কোথায় কোথায় সে কোথায়? আরে ওই বাইরে দাঁড়িয়ে হয়তো একটু কাপড় চোপড় ঠিক করে নিচ্ছে। বাবা বাবা রে বাবা, রাস্তার কি ছিঁড়ে মেঘমা। এই যে সঙ্গীতা, তুমি মাকে প্রণাম করো। ও মা, মা আপনি কেমন আছেন মা? ভালো আছি, ভালো আছি বৌমা। এসো মা, এসো আমার মা লক্ষ্মী, এসো। এই মরেছে মরেছে মরেছে, আমি লক্ষ্মী নই, আমি গঙ্গা। সর্বনাশ! আরে কাপড়টাকে নামাও। আরে বাবা, গঙ্গা তো তোমার ডাক নাম, তোমার ভালো নামটা বলো। ও হ্যাঁ মা, আসলে মা আমার ভালো নাম সঙ্গীতা। এটা অমর, তোমার দেবর। ও তুমি আমার দেওর? ওরে বাবা রে, তুমি কি মিষ্টি গেছো না? কি মিষ্টি! তুমি আমার থেকে বেশি মিষ্টি গো বৌদি। আমি ভালো মেয়ে নই, আমি খুব খারাপ মেয়ে। মা, আরে মা, এই অমর, আরে ও না, ও তো বড় লোকের মেয়ে, আর তাছাড়া ওর মাথায় একটু গন্ডগোল। হ্যাঁ মানে ওই হ্যাঁ, একটু মা, ও মা আমাকে ক্ষমা করে দিন মা, আমি ভালো খারাপ মেয়ে নই মা, আমি না খুব ভালো মেয়ে। পাগলি পাগলি মেয়ে কোথাকার। ওঠো ওঠো মা, ওঠো। এই তুই হাসছিস কেন রে অমর? আরে ওদের সোসাইটিতে তো ঘোমটা দেওয়ার চল নেই। তাই বুঝি একবারে মায়ের সামনে বৌদি একেবারে কলা বইয়ের মধ্যে বসে পড়লো। তুই থাম তো অমর, আমি বৌমার মুখ দেখবো। এই সোনা দিয়ে তোমার মুখ দেখলাম বৌমা, তাই তুমি যেন লক্ষ্মী সোনা মেয়ে হয়ে স্বামী সংসার করো। এই শালা বাবু, ওই দুটো তাকলা আমার হয়ে গেল তো। সঙ্গীতা, কি হলো? মরণ মিনসে। মা ভাইয়ের সামনে তুমি আমাকে বাবু বলে ডেকো না। আচ্ছা ঠিক আছে। পাড়া গায়ের কোনো বউ তো স্বামীকে বাবু বলে ডাকে না। ও আচ্ছা ঠিক আছে, আসলে আমি তো জানি না, তাই একটু বুঝিয়ে বাজিয়ে নিও আর কি। একটু করে না মা, আমি পরে সব ভালো করে শিখে নেব, ঠিক আছে? কিন্তু মা, বাবুর তো আমার সঙ্গে দুদিনের চুক্তি। সঙ্গীতা, তুমি কি আমাকে পাগল করে দেবে? বৌমা তোর চেয়ে অনেক ছোট। এই বয়সে সংসারে বুঝেটা কি? তাছাড়া ও শহরের মেয়ে। বৌমা তোমরা ক ভাই মা? নাম বলবো মা? বৌমা না নাম বলতে হবে না। ভাস্কর, আমার পাশে এসে দাঁড়াতো বাবা, আমার পাশে এসে দাঁড়াতো বাবা। আমার পাশে দাঁড়াও। কেন মা, কেন? এই হতভাগিনী তোর এই হতভাগিনী মায়ের সামনে বিয়েটা তো হয়নি, আমি বৌমাকে বরণ করতেও পারিনি, তার সেই ইচ্ছেটা আজ আমি মিটিয়ে নেব। দে তোর ডান হাতটা দে। ভাস্কর, মায়ের কথার অবাধ্য হোস নে, দে হাতটা দে। বৌমা তোমার ডান হাতটা দাও, ডান হাতটা দাও। ও পাড়ার কত বৌঝিরা আমার ছেলে বৌমাকে দেখতে এসেছে, তাদের আমি শুনি বলি, এই যে তোমরা যে বলেছিলে আমার ছেলে তার বউকে নিয়ে গায়ে ফিরবে না, ও দিদিরা, ও বৌমারা, তোমরা সব উলু দাও, আমি আমার ছেলে বউকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে যাই। আমার
সম্পর্কে ভাদরবো ওই কমলা বোমা শাক বাজিয়ে উনু দিয়ে ছেলে আর ছেলের বউকে ঘরে দিয়ে এসেছে। শুধু ঘরেই নিয়ে যায়নি, ওদের ওই বুড়িটা দুদিনের মধ্যে সুস্থ হয়ে ছেলে আর ছেলের বউকে নিয়ে এই কলকাতার বাড়িতে এসে উঠেছে। একই বলে কপাল নাচবো, একই বলে কপাল, হিংসে আমার গাড়া চলে যাচ্ছে। দাদু ছি 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 ছি, আমার মুখে চুন কালি দিয়ে ওই ভাস্কর ছোড়া ওই গোষ্ঠীকে গোষ্ঠী তুলে দিয়ে কলকাতায় চলে গেল। তা আসবে না কেন দাদু? তারা কি আর তোমার নাতির মতো ওই অপদার্থ? হ্যাঁ, একটা হলো খেপা আর একটা হলো ধোপা। কি শোনো নাচবো? যা বলো তুমি তাড়াতাড়ি বলো দাদু। ওই কথাটা শোনার পর থেকে মাথায় আমার একদম আরে ধরাই তো উচিত। ধরাই তো উচিত নাচবো, ধরাই তো উচিত। আয়াদের এত বারবারান্ত কি সহ্য করা যায়? আমাদের এত বারবান্ত সহ্য করা যায়? অভাবের জ্বালায় অভাবের জ্বালায় ভাস্করের বাপটা নিরুদ্দেশ হয়ে গেল। মা মাগিটার কষ্টের শেষ নেই। হতভাগ্য ভাস্করটা লম্প জেলে সারা রাত বই দেখত, ছেঁচেই করতে পারলো। কিন্তু ভাগ্য দেখ, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল। অথচ আমার দুই নাতি। ঠাকুর তোমার কি চোখ নেই? ঠাকুর তোমার কি চোখ নেই? আরে থাক থাক থাক, খুব হয়েছে। তোমাকে আরে নিব প্রদীপের সলতে উসকে কোনো লাভ হবে না। আচ্ছা নাচবো, ভাস্করের ব্যাপারটা তুমি কার মুখে শুনলে? কেন তোমার ওই ছোট নাতি তপন খেপার মুখ থেকে? তপন কথা জানলো কি করে? ও দাদু, কি বাবু বলো তো? আমি কিন্তু না অনেক কিছুই জানি। কি জানিস? আজ প্রায় 10 দিন হলো ওই কমলা তাঁতিমা নতুন বৌদিমণিতে নিয়ে ওই পুরনো বালি তেলে ওই ভাত কাটার মনের মাথায় নতুন বিলাতে উঠতে গেছে। আর ওই বালির কাঁদের মেয়ে ওই মুন্নিকে খুঁজতে গিয়ে আমি সব জানতে পেরেছি। ভাস্করের বাড়িতে কাজের লোক রেখেছে। আমার এত সুন্দর শরীর নিয়ে ঝিয়ের খাটুনি খেটে খেটে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। শোনো দাদু শোনো, তুমি যদি এর কোনো একটা বিহিত করতে না পারো, আজই আমি এই বাড়ি ছেড়ে আমার বাপের বাড়ি চলে। বৌদি এতে বলে লেগে নাল হয়ে গেছে। বৌদি মৃত্তিকা মৃত্তিকা। ওটা বিষ নয়, ওটা বিষ আছে, বিষ। বৃষ্টি কোথায় বেরিয়ে তপন? ভাত কলদার বউ ও থন্ডিতা তাঁতিমা আমাদের দিয়েতে আর দেবে না বা কেন? ভাত কলদাতে আবার একটা বই নেকা থেত করলেতে। ও দাদু, ওই বই নিকে নিকেই তো বর ঠাকুর একটু একটু করে কত বড় লোক হয়ে যাচ্ছে। নিজের বাড়ি ছেড়ে দিয়ে নতুন একটা ফ্যাডে এসে উঠেছে। তুমি তোমার ওই নাতিদেরকে বলো না দুটো একটা করে বই নিতে। বলি বই নিকাতে তো কথা, বই নিতে গেলে এতগুলো কালি দরকার, এতগুলো পেন দরকার, আর এক বালতি তালি দরকার। আমার দাদা পাবেন কোথায়? ভাস্করের বাড়িতে কি আর কি শুনলি তপন? কমলা কাকিমার লোক ভালো হয়ে গেছে। আর ভাত করলাল ভালো অমল, আবার মন দিয়ে নেতা পালা করতে। আর ওই সঙ্গীতা বৌদি না, এই কখনো বলে সঙ্গে ধলকা করলে, আবার কখনো আমি কাল ওদের বাড়ি যাব। ও দাদু, আমি নিজে চোখে দেখে আসবো
ওরা কত সুখে আছে। কাল বলে বাড়ি ফিরে এসে ঠাকুরকে বলবো, ঠাকুর তোমার কি চোখ নেই, ঠাকুর তোমার কি চোখ নেই। ও দাদু শোনো না, শোনো, মিষ্টি খাও। যেমন আমার ওই দুটো ভাল দাদুটা, তেমনি আমার ওই বৌদিটা। কালো ভালো দেখতে পারেন না, কালো থুক দেখলে ওদের নাকি শরীর খারাপ হয়, শরীর খারাপ হয়, বলি খাপা খাপা। অথচ ভাত কথা বৌদিকে না কি ভালোই বাতে, আর ওদের দুজনের কি ভাব। আমি না এত মেয়ের সঙ্গে বাপ বলেছি। মনে মনে তাহলে তোর এই মতলব। তো বৌদি তুমি দাদাকে বলো না। বলবো 100 বার বলবো, খেপা কোথাকার। দাদা তাহলে তোতা বৃন্দাবনে পাঠিয়ে দেবে। এই তো উচিত, খেপা কোথাকার। দেখো বৌদি, তুমি আমাকে খেপা খেপা বলবে না, আমি কিন্তু খেপে গিয়ে তোমাকে বলবো ফপি ফপি। তোর বৌদিকে কিছু বলেনি? এই ঠাকুরপো, তোমাকে আমি বলেছিলাম না যে ওই মশলা গুঁড়োর প্যাকেটগুলো তোমার দাদার টোলের দোকানে পৌঁছে দিয়ে আসছে? আমি দিতে তো যাচ্ছিলাম। তাহলে আরে যাচ্ছিলে তো শেষ পর্যন্ত পৌঁছলি না কেন? তার সঙ্গে দেখা হয়ে গেল। আমি চাউমিন চিকেন কিছুই করাতে পারলাম না, ফটিকদার সমস্ত ফিরে গেল। কি করবো, ওই তোলা তার মনে তার তো নেদে দেখা হয়ে গেল। তার সঙ্গে দেখা হয়ে গেল ভাস্করদা। কিন্তু না আমাকে দিতে দেন না, গোপন দিল না। আমি চিৎকার করে ডাকলাম, ভাস্করদা, ও ভাস্করদা। আমাকে দিতেও দিল না, কিনল না। তিনলে কি করলে? সঙ্গে বৌদি ছিল। আচ্ছা আশা, তুমি কি ভাস্করদার শিখেছিলে? আহারে, কি আমার ভালোবাসার কথা। আশা, আমি কি সেই ভাগ্য করে এসেছি যে আমার স্বামীর হাত ধরে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? আশা, ভালোবাসা করে বিয়ে করে কত স্বামী স্ত্রী হাত ধরাধরি করে কত জায়গায় এখানে ঘুরছে সেখানে ঘুরছে, তারপর ধর্মতলায় গিয়ে ঘুগনি খাচ্ছে, ভিক্টোরিয়ায় গিয়ে পিঠে পিঠ লাগে বাদাম ভাজা খাচ্ছে। আর আমি তাহলে শোনো আশা, খুব তাড়াতাড়ি তোমার আমার দুঃখের হৃদয়ে সুখের সুর বাজবে। আমি যেভাবে চালু করেছি তাতে ঠিক আমি জায়গা কিনবো, বাড়ি করবো, আর বনে তো তোমাকে আমি গড়াবোই। তারপরে শাড়ির পর শাড়ি এনে তোমার এই আলমারিতে আমি ভরিয়ে দেবো। তুমি সত্যি বলছো গো? তুমি সত্যি বলছো? এই আমি তোমাকে শুয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। আর আমিও তোমাকে নিয়ে কি বলবো জানো? কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, যেন বহুদিন পর মেঘ ঢেকে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের
ছড়িকে এক্ষুনি আপনাকে আমার সাথে আমার সাহেবের কাছে যেতে হবে। मुखर्जी साहब, मिस्टर अजीत मुखर्जी। अजीत मुखर्जी? हाँ, आपने उनको पहचानते हैं? ओ, विख्यात प्रकाशक সেই অজিত মুখার্জি। हाँ, আপনি মুখার্জি বাবুর জায়গায় টং খুলিয়েছেন। আরে বক বক বাদ দিয়ে সোজা কথাটা বলো, ব্যাপারটা কি? আপনি মুখার্জি বাবুর জায়গায় টং খুলিয়েছেন। হ্যাঁ, সে দোকান তো অনেকদিন আগেই খুলেছেন। লেকিন কার হুকুম নিয়ে খুলিয়েছেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো। হ্যাঁ, হবে, জরুর দিতে হবে। অবাঙালি হয়ে তুমি বাঙালিকে চোখ রাখছ, এত বড় সাহস তোমার? আরে এই দেশটা কিন্তু পশ্চিম বাংলা। আরে বাবু, একবার খেয়াল করিয়ে দেখেছেন এই বাংলাদেশটা আর কতদিন ভিতর বাঙালি আদমিদের থাকবে? কি বললে? ডাম্পিডেন কথাটা ঠিকই বলিয়েছে বাবু। ডাম্পিডেন? হ্যাঁ, আমার নাম আছে ডাম্পিডেন। ডাম্পিডেন पहले पॉकेट मारा काम करताम, लेकिन उसी के बाद बाबूদের হুকুমে মিটিং মিছিলে বোমা ছড়িতাম। लेकिन एक बरस হলো ও মুখার্জি সাহেবের কাছে লকড়ি পাইয়ে গেলাম। হ্যাঁ, লকড়ি, মানুষ খুন করবার লকড়ি, বস্তি और দোকান ভাঙা লকড়ি। আপনার বিবি কামাতে সক্রিয় আমদানি লকড়ি চটকে। না, আমি যাব না। তাহলে আপনার বিবিকে পাঠিয়ে দিন। না না না, শয়তান, তুই আমার বড় হাতে ছেড়ে দে বলছি। আমার বড় হাতে তুই ছেড়ে দে। बहुत हुजियार बाबू, মনে রাখবো हमारा नाम আছে ডাম্পিডেন। ঠিক হ্যাঁ, আপনি যাবেন কি যাবেন না সেটা আখেরে বোঝা যাবে। লেকিন মালুম হচ্ছে दिमाग खराब হয়ে গেছে আপনার মাথার ব্রেন। लेकिन याद रखবেন हमारा नाम দিয়েছেন ডাম্পিডেন। তুমি গেলে না? আমি যাব না, আমি যাব না, কোনোদিন আমি যাব না, কিছুতেই না। দেখা যাক কার শক্তি বেশি। আমার এই শেষ সার্টিফিকেট না, ওই ডাম্পিডেন মিস্টার মুখার্জি স্বামী।